ডেড, মৃত। 10, 15, 20 না, শয়ে শয়ে এমন কেস রয়েছে। গত দুদিন আগে বাঁকুড়ায় 10,000 ফর্ম 7 ধরা পড়েছে। ফর্ম 7 কি? ফর্ম 7টা কি? ফর্ম 7 হচ্ছে ডিলিশন। যাদের ফর্ম 7 জমা করতে গেছিল ওই 10,000 লোকই বেঁচে রয়েছে। আর নিয়ম অনুযায়ী আপনি 10টার বেশি ফর্ম 7 জমা করতে পারেন না। আপনি 10,000 ফর্ম 7 জমা করতে গেছেন ইয়ারোর কাছে। নির্বাচন কমিশনের যদি ক্ষমতা থাকে সার্কুলার ইস্যু করুক, নোটিফিকেশন ইস্যু করুক, তারা তো করে না। এই যে হঠাৎ করে বলে দিল BLA 2টা থাকবে না হিয়ারিংয়ে, কেন থাকবে না? নোটিফিকেশন কোথায়? আমি তো 31শে ডিসেম্বর মিটিং করতে গেছি, এখনো পর্যন্ত নোটিফিকেশন ইস্যু করতে পারিনি। যদি নোটিফিকেশন ইস্যু করে ভারতের সংবিধান পাল্টে যাবে। এদের ক্ষমতা নেই, এরা ফোন করে জোর জবরদস্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিরেকশন দিচ্ছে। আপনি কি করে বলতে পারেন কে বেঁচে আছে কে মারা গেছে? 10,000 ফর্ম 7 বিজেপির লোকেরা জমা দেবে? এক একটা বিধানসভা থেকে যদি 10,000 করে নাম কাটে, তাহলে 294টা বিধানসভা, এখানেই তো খালি ফর্ম 7 জমা করে 30 লক্ষ লোকের নাম কাটার প্ল্যান করেছে এরা। যেটা দিল্লিতে করেছিল অরবিন্দ কেজরিওয়ালের সিটে, নিউ দিল্লি বিধানসভা সিট, 20,000 লোকের নাম বাদ দিয়েছিল আর 25,000 লোকের নাম অ্যাড করেছিল। এটা আম আদমি পার্টি ধরতে পারেনি, আমরা ধরেছি এখানে হাতে নাতে। চুরি করতে গিয়ে চোর ধরা পড়েছে, আর ওখানে একতরফা করে নিয়েছিল। আমি সে কারণেই বলেছি যে ভোটের চুরি ভোটার লিস্টে হচ্ছে, ইভিএমে নয়। তার কারণ ইভিএম চেক করার আপনি সুযোগ পাবেন, ইভিএম র্যান্ডামাইজেশনের দিন পাবেন, মক পোলের দিন পাবেন, কিন্তু ভোটার লিস্ট গায়ের জোরে নাম ডিলিট করে দেওয়া হচ্ছে। আজকে বলছে বিএলওদের ইস্তফা দিতে হবে নাম ডিলিট হলে। কেন ইলেকশন কমিশন দেবে না? নাম ডিলিট হয়েছে তো সীমা খান্নার জন্য। যদি এই মৃত্যুগুলোর জন্য একজন দায়ী হয়ে থাকে, তার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। আর আমি নাম ধরে বলছি, আমার বিরুদ্ধে এফআইআর করা থাকলে করুন, আমার বিরুদ্ধে যদি মামলা করার থাকে করুন, আপনার ক্ষমতা থাকলে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে নিয়ে যান, আমি আইনত লড়াই লড়বো। কিন্তু যে বিএলওদের আপনি অ্যাপয়েন্ট করেছেন সেই বিএলওরা আপনাকে দায়ী করেছে। আর কারোর কোনো প্রশ্ন আছে? অভিষেক বাবু নমস্কার, আমি সাংবাদিক জাহাঙ্গীর বাদশা। কোথায় দেখতে পাচ্ছি না। সাহেব বলছি যে শুভেন্দু অধিকারী বলছেন যে সেবাশ্রয় আর তৃণমূলের ওষুধ খাবেন না, তাতে বন্ধ্যাত্বকরণ হতে পারে, তাই ওই সেবাশ্রয় যাবেন না। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের বুথে এসআইয়ের হিয়ারিং ফর্ম পাঠানো হচ্ছে, যেখানে 1,000 ভোটার, সেখানে 350-400 জনকেও হিয়ারিংয়ের ফর্ম পাঠানো হচ্ছে। এটা কি বলবেন? না, এটা তো আমি বললাম, যেমন মালদার ক্ষেত্রে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত যে বুথগুলো রয়েছে বা এলাকাগুলো রয়েছে, সেখানে 60%, 70% লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা তো আমি মালদার ক্ষেত্রে আপনাকে নাম্বার দিয়ে পরিসংখ্যান দিয়ে বললাম। এবং খালি এক দুটো বিধানসভা নয়, মালদায় 9টা বিধানসভা রয়েছে। 9টা বিধানসভায় লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস খালি 7.5 লাখ, মানে গড়ে এক একটা বিধানসভায় 60,000। আর সেবাশ্রয় নিয়ে উনি যে মন্তব্য করেছেন যে ওষুধ খাবেন না, আমি তো বললাম মাথার ডাক্তার আছে, আসুক দেখাক, অসুবিধা নিয়ে আমরা বিনামূল্যে ব্যবস্থা করে দেবো। আর সেবাশ্রয়ে লোক আসবে কি না তো মানুষ ঠিক করবে। আপনারা তো থাকবেন লোকালি, এখানে যারা সাংবাদিকতা করেন, মিডিয়ার লোকেরা, তারা ক্যামেরা নিয়ে ঘুরবেন, মানুষকে জিজ্ঞেস করবেন পরিষেবা পাচ্ছে কিনা, তারা চায় এরকম ক্যাম্প আগামী দিন হোক কিনা। মানুষের রাই তো শেষ কথা, মানুষ যদি চায় তাহলে হবে, আর যদি না চায় তাহলে হবে না। সুতরাং শুভেন্দু অধিকারী কি বলল, উনি যে মন্তব্যগুলো করছেন, আমি জানি না ওনার বাড়ির লোক এই মন্তব্য নিয়ে ওনার সাথে কথা বলেছে কিনা, কিন্তু সেবাশ্রয় আপনি দেখবেন 2-4 দিন পর যারা বিজেপির লোকেরা, বিশেষ করে নির্বাচিত প্রতিনিধি, তারা সেবাশ্রয়ে এসে চিকিৎসা করাবে। এখানে তো রাজনীতির কোনো ব্যাপার নেই, আসুক। আমরা তো সবাইকে বলেছি, আপনার রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, এখানে তো তৃণমূলের আইডি কার্ড দেখিয়ে ঢুকতে হয় না। আপনি যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন, আপনি আসুন, আপনার যা সমস্যা আছে বলুন, ডাক্তারবাবুরা আছে, স্পেশালিস্ট ডাক্তাররা রয়েছে, এবং পুরোটা বিনামূল্যে সিটি স্ক্যান থেকে শুরু করে আপনার ব্লাড টেস্ট থেকে শুরু করে এক্সরে থেকে শুরু করে ইউএসজি থেকে শুরু করে সব ব্যবস্থা করা আছে।
একটা প্রপার রেফারেল সেন্টার, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে যে পরিষেবাগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো সব একটা মডেল ক্যাম্পে আপনি পাবেন। তো আমি অনুরোধ করব বিজেপির নেতাদের এবং এখানকার বিধায়কের, যদি আপনার চিকিৎসা করাতে হয় আসুন, দরকার নেই কোনো ওষুধ খেতে হবে না, মাথাটা দেখিয়ে যান। কি হয়েছে আমি জানি না, আমি তো সারাদিন বাইরে ছিলাম। বিরুদ্ধে দায়ের করা এফআইআর এর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 2 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিসের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ঠিক আছে, কোর্টের ম্যান্ডেট রয়েছে নির্দেশ দেওয়ার। না, সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দিয়ে থাকে ঠিক আছে, তাতে অসুবিধা কি আছে? তো আইনত মামলা চলবে, মামলা তো ওভার হয়ে যায়নি। নেক্সট ডেট অফ হিয়ারিং নিশ্চয়ই দিয়েছে আজকে, তো নেক্সট ডেট অফ হিয়ারিং কবে আছে? যেদিনকে দেওয়া হয়েছে সেদিনকে আবার মামলা হবে, সেদিনকে আবার লড়াই হবে। কিন্তু আমাদের প্রশ্ন যেটা, যে আপনি আইপ্যাকের নাম করে খালি বাংলায় এসে রেড করলেন। আইপ্যাকের অফিস রয়েছে হায়দ্রাবাদে, আইপ্যাকের অফিস রয়েছে তামিলনাড়ুতে, আইপ্যাকের অফিস রয়েছে চেন্নাইতে, আপনি সেখানে তো করলেন না। আইপ্যাকের আরও 3 জন ডাইরেক্টর রয়েছে, আপনি তাদের বাড়িতে গিয়ে রেড করলেন না, আপনি রেড করলেন এখানে। আর রেড সংক্রান্ত কিছু তথ্য আমাদের হাতেও রয়েছে। যারা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে মিথ্যে কথা বলছে, তাদেরকে যদি আমরা আগামী দিন কন্টেম্পট অফ কোর্ট করে কিছু তথ্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরি, তারা কিন্তু পালানোর জায়গা পাবে না। আপনাদের খালি বলবো, যারা সাংবাদিকতা করেন, ইডির পাঁচনামাটা পড়বেন। দুটো জায়গা থেকে ইডির যে পাঁচনামা, ওই পাঁচনামা দুটো পড়বেন। এখানে যে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী জোর জবরদস্তি এসে তথ্য লোপাট করে সব তথ্য নিয়ে চলে গেছে, যারা অফিসাররা ছিল তারা রেড শেষ করার পরে যে পাঁচনামাটা লিখেছে সেই পাঁচনামাটা একবার পড়ে দেখবেন। এবং কিছু তথ্য যদি আমাদের হাতে থাকে, যা নিশ্চিতভাবে রয়েছে, আমরা আগামী দিন সুপ্রিম কোর্টের হাতে বা হাইকোর্টের হাতে দেবো। সুপ্রিম কোর্ট ঠিক করবে পরবর্তীকালে কেসের ফাইনাল শুনানি সুপ্রিম কোর্ট হবে না হাইকোর্টে হবে। সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের কাছে পাঠিয়ে দেয় তাহলে হাইকোর্টে হতে পারে, সেই ম্যান্ডেট কোর্টের আছে। কিন্তু ইডি চায় না হাইকোর্টে শুনানি হোক। ইডি যে পিটিশন ফাইল করেছিল সেই পিটিশনেরই আমি দেখছি গতকাল হাইকোর্টে অ্যাডজার্নমেন্ট চাইছে। একদিন হাইকোর্টে ফাইল করার পর পরদিন আবার সুপ্রিম কোর্টে ফাইল করেছে। এর কারণ কি ইডি বলতে পারবে। এর কারণ কি? আমি অনেক সময় বলি বিচার ব্যবস্থার একাংশকে আমরা দায়ী করি, কিন্তু আমি তো কোনো বিচারপতিকে অ্যাটাক করতে পারি না। কিন্তু হঠাৎ হাইকোর্টে কেস ফাইল করে 24 ঘন্টার মধ্যে এমন কি হলো যে তার 24 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে ফাইল করে হাইকোর্টে আমি অ্যাডজার্নমেন্ট চাইছি যে আমার পিটিশন আমি শুনতে চাই না। পিটিশনার তো ইডি, দুটো কেস ছিল, একটা তৃণমূল একটা ইডি। তো ইডি 1 নম্বর পিটিশন 2 নম্বর পিটিশন দুটো